হ্যালো বন্ধুরা, আজকে আমি তাহলে ওই যে কন্টিনিউয়েশন করছিলাম যে অন্বয় পদ্ধতি, সেটা আমি আগের দিন 3টে অপসারণের সূত্র তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে আমি অন্বয় পদ্ধতি শুরু করছি। তাহলে সরাসরি টপিকে আমরা চলে যাই। অন্বয় পদ্ধতি। মেল আর সিস্টেম অফ লজিক গ্রন্থে বলেছেন, if two or more instances of the phenomena under the investigation have only one circumstances in common, the circumstances in which alone the instance agree is the cause of the given phenomena. ঠিক আছে, অর্থাৎ আলোচ্য ঘটনা দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটিমাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে এবং সেই সাধারণ ঘটনার সম্বন্ধে যদি দৃষ্টান্তগুলির মধ্যে মিল থাকে, তাহলে সাধারণ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য বলে গণ্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অন্বয় পদ্ধতি ডেফিনেশন। কি বলছি, যে একটা ঘটনা, আলোচ্য যে ঘটনাটা, তার দুটো বা তার অনেকগুলো দৃষ্টান্ত, 3টে আমরা দৃষ্টান্ত দেখলাম, যেখানে একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে এবং সেই সাধারণ ঘটনার সম্বন্ধে যদি দৃষ্টান্তগুলির মধ্যে মিল থাকে, মানে প্রত্যেকটা দৃষ্টান্তে সেই সাধারণ ঘটনাটা যদি উপস্থিত থাকে, তাহলে এই সাধারণ ঘটনাটিকে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বলে গণ্য হবে। ক্লিয়ার? মিলের এই পদ্ধতিটা অপসারণের প্রথম সূত্রের ওপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এই সূত্রটিতে কি বলা হয়েছে, যদি যদি না ঘটলেও যদি এক্স ঘটে, তাহলে তবে এক্স ঘটনার কারণ নয় বা এক্স ঘটনার কার্যও নয়। তাহলে এই অপসারণ সূত্রের সঙ্গে প্রাসঙ্গিকভাবে নির্বাচনের একটি সূত্রও কিন্তু রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আলোচ্য ঘটনার যদি দুই বা ততোধিক দৃষ্টান্ত নেওয়া হয়, তাহলে যদি একটি ঘটনা আলোচ্য ঘটনাটির অগ্রবর্তী বা অনুবর্তী ঘটনা হিসেবে সমভাবে উপস্থিত থাকে, তবে সেই ঘটনাটিকে যথাক্রমে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বলে। কি বলছি, মানে এটাতে কি বলছে, একটা ঘটনা আলোচ্য একটা ঘটনা নেওয়া হচ্ছে, সেই ঘটনা দুটো বা ততোধিক দৃষ্টান্ত নেওয়া হচ্ছে এবং একটি সেই আলোচ্য ঘটনাটির অগ্রবর্তী মানে আগে, অনুবর্তী মানে পরে, অগ্রবর্তী বা অনুবর্তী ঘটনা হিসেবে যদি সমভাবে উপস্থিত থাকে আলোচ্য ঘটনাটি, তবে সেই ঘটনাটা যথাক্রমে আলোচ্য ঘটনার কি কার্য বা কারণ হবে, মানে কারণ বা কার্য হবে বলে বলা হবে। আচ্ছা, দেখে নিই আমরা। দেখো, সাংকেতিক একটা উদাহরণ নিয়েছি, অগ্রবর্তী কতগুলো দৃষ্টান্ত নিচ্ছি পরপর, 1 2 3 3টে দৃষ্টান্ত নিচ্ছি। অগ্রবর্তী ঘটনা লিখেছি, অনুবর্তী ঘটনা। অগ্রবর্তী মানে আগের ঘটনা, অনুবর্তী মানে পরের ঘটনা। আচ্ছা, অগ্রবর্তী ঘটনায় আমরা কি করেছি, দেখো এখানে ক্যাপিটাল ABC একটা দৃষ্টান্তে রয়েছে, সেই দৃষ্টান্তে অনুবর্তী ঘটনা হিসেবে স্মল ABC দিয়েছি। আচ্ছা, পরের দৃষ্টান্ত, এইগুলো হচ্ছে দৃষ্টান্ত, এইগুলো হচ্ছে কিন্তু পরপর দৃষ্টান্ত, 3টে দৃষ্টান্ত নিয়েছি। তারপরে অগ্রবর্তী ঘটনায় দেখেছি, দেখো ক্যাপিটাল ADE, আর অনুবর্তী ঘটনায় লিখেছি স্মল ADE। ঠিক আছে। আচ্ছা, পরের দৃষ্টান্তে দেখো রয়েছে ক্যাপিটাল AEF, আর অনুবর্তী ঘটনায় রয়েছে স্মল AEF। তাহলে কি বলছি, তাহলে কি বলা যাচ্ছে, এই দেখো ক্যাপিটাল এগুলো কিন্তু প্রত্যেকটা দৃষ্টান্তে উপস্থিত রয়েছে অগ্রবর্তী ঘটনা হিসেবে, আর অনুবর্তী ঘটনায় স্মল কিন্তু প্রত্যেকটা দৃষ্টান্তে উপস্থিত রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল স্মল কারণ, অনুবর্তী মানে পরে হচ্ছে আর অগ্রবর্তী মানে হচ্ছে আগে ঘটছে। বুঝতে পেরেছ? তাহলে ক্যাপিটাল এটা যখন রয়েছে, তখন স্মল এই অনুবর্তী ঘটনাটা ঘটছে। তাহলে ক্যাপিটাল হলো স্মল কারণ। আবার বলতে পারি স্মল হলো, এই যে স্মল হলো ক্যাপিটাল কার্য, এটা বলা যাচ্ছে। ঠিক আছে।
আমরা এই যে স্মল এ, এই মানে অনুবর্তী ঘটনা, এই স্মল এটাকে আমরা কার্য বলছি। এবার এটা স্মলের এই কাজের কারণ আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে তিনটি দৃষ্টান্ত আমরা সংগ্রহ করলাম। তিনটি দৃষ্টান্ত সংগ্রহ করে দেখছি যে আমরা তিনটি দৃষ্টান্তের আমরা অগ্রবর্তী ঘটনা হিসেবে তিনটি দৃষ্টান্ত আমরা সংগ্রহ করলাম। এবার কি দেখছি, আমরা পরীক্ষা করে দেখছি যে দৃষ্টান্তগুলো আমরা অগ্রবর্তী ঘটনাগুলোকে পরীক্ষা করে দেখছি যে একটি মাত্র ঘটনা এই ক্যাপিটাল এ প্রত্যেকটা দৃষ্টান্তে কিন্তু সমভাবে উপস্থিত। হ্যাঁ, আর যেহেতু যেহেতু কারণ হলো অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, কারণটা কি? কারণ হচ্ছে অপরিবর্তনীয় অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা। কারণ কি? কারণটা কি? কারণটা হচ্ছে অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা। সেই জন্য ক্যাপিটাল এ হচ্ছে স্মল এর, আমরা মানে স্মল এর কারণ হিসেবে আমরা ক্যাপিটাল একেই আমরা বলছি। কারণ কি? ক্যাপিটাল বি, সি, ডি, ই, এফ এইগুলো কী হচ্ছে? পরিবর্তনশীল। হ্যাঁ, এই ঘটনাগুলি কারণ রূপে গণ্য, তাই জন্য পরিবর্তনশীল। এই জন্য এই ক্যাপিটাল স্মল এর কারণ হিসেবে এই অগ্রবর্তী ঘটনাগুলিকে আমরা কারণ হিসেবে গণ্য করতে পারি না, তাই তো? আমরা কি বলছি, ভালো করে ব্যাপারটা ক্লিয়ার করো তোমরা। স্মল এ এটাকে আমরা কার্য বলছি, এই কার্যের আমরা কারণ আমরা নির্ণয় করতে চাইছি। হ্যাঁ, কারণ নির্ণয় করতে চাইছি, তখন আমরা কতগুলি অগ্রবর্তী ঘটনা হিসেবে কতগুলি আমরা দৃষ্টান্ত আমরা নিলাম। সেই অগ্রবর্তী দৃষ্টান্তগুলোকে আমরা যদি পরীক্ষা করে দেখি, তাহলে আমরা দেখব একটি মাত্র ঘটনা, অর্থাৎ ক্যাপিটাল এ প্রত্যেকটা দৃষ্টান্তে কিন্তু উপস্থিত রয়েছে। আর ক্যাপিটাল বি, সি, ডি, ই, এফ এগুলো কিন্তু কোনো কোনো দৃষ্টান্তে উপস্থিত আছে, আবার কোনো কোনো দৃষ্টান্তে উপস্থিত নেই। আর কারণ যেহেতু অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, সেহেতু ক্যাপিটাল বি, সি, ডি, ই, এফ এইগুলোকে স্মল এর কারণ বলে গণ্য করা যাবে না। ক্লিয়ার তো? তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল এ যদি কোনো দৃষ্টান্তে অনুপস্থিত থাকে, তাহলে স্মল এ এই কার্যটি কিন্তু উৎপন্ন হবে না। ঠিক আছে? ক্লিয়ার? আমরা দুটো উদাহরণ দেখব, বাস্তব উদাহরণ দেখব। একটা দেখব আমরা, একটা কি দেখব, 1 নম্বর দেখব কার্য থেকে কারণ কিভাবে প্রতিষ্ঠা করা যায়। হ্যাঁ, সেটা একটা উদাহরণ দেখব। আর 2 নম্বর আমরা কি দেখব, 2 নম্বর দেখব কারণ থেকে কার্য কিভাবে আমরা আবিষ্কার করি। হ্যাঁ, এটা আমরা এবার দেখি বাস্তব উদাহরণের সাহায্যে আমরা জিনিসটাকে বুঝে নিই। আগে কার্য থেকে কারণ নির্ণয় করব, আর তারপরে করব আমরা কি করব, কারণ থেকে আরেকটা উদাহরণ দেখব আমরা কারণ থেকে কার্য কিভাবে নির্ণয় করছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা দেখবে বাস্তব উদাহরণ লিখবে। বাস্তব উদাহরণ লিখে তোমরা লিখবে কারণ থেকে, কার্য থেকে কারণ। হ্যাঁ, মানে ফ্রম এফেক্ট টু কজ। হ্যাঁ, তোমরা এটা আবিষ্কার কীভাবে নির্ণয় করছো সেটা দেখাচ্ছ, বাস্তব উদাহরণের সাহায্যে তোমরা দেখাচ্ছ। আচ্ছা, কারণ থেকে আমি কাজ কী বলছি, কার্য থেকে কারণ। ম্যালেরিয়া জ্বর এ হলো একটা কার্য। এবার এই জ্বরের তোমরা কারণ নির্ণয় করতে চাইছো। তার জন্য যেই সব জায়গায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেছে সেই সব জায়গা পর্যবেক্ষণ করলে, হ্যাঁ, অগ্রবর্তী কিছু ঘটনা সংগ্রহ করলে, হ্যাঁ, সেইখানে ঘটনা সংগ্রহ করে দেখা গেল যে মশার দংশন, আবর্জনা, নোংরা নর্দমা, ধুলো ইত্যাদি অগ্রবর্তী ঘটনা হিসেবে
আমরা দৃষ্টান্ত সংগ্রহ করলাম। এইবার পর্যবেক্ষণের সাহায্যে আমরা কি দেখলাম, যে প্রত্যেক ক্ষেত্রেই অগ্রবর্তী ঘটনা হিসেবে আমরা অ্যানাফিলিস নামক মশার এই এক প্রকার মশার দংশন আমরা কিন্তু লক্ষ্য করছি। যেখানেই ম্যালেরিয়া জ্বর হয়েছে সেখানেই অ্যানাফিলিস নামক একটি মশার দংশন আমরা কিন্তু সেখানে দেখছি। সুতরাং অন্যান্য ঘটনা যেমন ধুলো, তারপরে নোংরা নর্দমা, তারপরে আবর্জনা, এইগুলো এক এক জায়গায় উপস্থিত, আবার এক এক জায়গায় অনুপস্থিত, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই অ্যানাফিলিস নামক মশার দংশন কিন্তু উপস্থিত। সুতরাং এটা বলাই যেতে পারে যে যেখানেই ম্যালেরিয়া সেখানেই অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা হিসেবে অ্যানাফিলিস মশার দংশন উপস্থিত আছে। সুতরাং অন্যয় পদ্ধতি প্রয়োগ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে অ্যানাফিলিস মশার দংশন ম্যালেরিয়া রোগের কারণ। ঠিক আছে, ক্লিয়ার আছে? এবার আমরা করব কারণ থেকে কার্য। আচ্ছা, কারণ থেকে কার্য। কারণ কি? যে অতিরিক্ত মদ্যপানের ফল কি হতে পারে, হ্যাঁ, এর কাজ কি হতে পারে। অতিরিক্ত মদ্যপান হলো কারণ, এর কার্য আমরা আবিষ্কার করতে চাইছি। তাহলে প্রত্যেকটা দৃষ্টান্তেই দেখা গেল যে অতিরিক্ত মদ্যপানে যারা করে তারা প্রতিটি ব্যক্তি লিভারের রোগে ভুগছে। সুতরাং যদি অন্যান্য বিষয়ে তাদের মধ্যে নানা রকম পার্থক্য রয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারা লিভারের রোগে ভুগছে। সুতরাং যে অতিরিক্ত মদ্যপানের ফল হচ্ছে লিভারের রোগ, এটা আমরা অন্যয় পদ্ধতির সাহায্যে বলতেই পারি। তাহলে অন্যয় পদ্ধতির প্রয়োগ করে যে আমরা বুঝতে পারি যে পর্যবেক্ষণের সাহায্যেই বিভিন্ন দৃষ্টান্ত পরস্পরের সঙ্গে তুলনা করে আমরা তাদের মধ্যে কোথাও সাদৃশ্য আছে তা নির্ধারণ করার চেষ্টা করি, তাই তো? আর এই জন্য মিল এই পদ্ধতির নাম দিয়েছেন অন্যয় পদ্ধতি। হ্যাঁ, আমরা এই পদ্ধতিতে, এই অন্যয় পদ্ধতিতে যে কেবল আমরা সাদৃশ্যই লক্ষ্য করি কিন্তু তা নয়, আমরা এর মধ্যে যে বৈসাদৃশ্য আছে বা অমিলটুকুও আছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি। তাদের উভয়ের মধ্যে আমরা প্রভেদ করে পর্যবেক্ষণের সাহায্যে আমরা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হই। তাহলে অন্যয় পদ্ধতি কিন্তু একটা মূলত কি পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে কতগুলো আমরা দৃষ্টান্ত অগ্রবর্তী ঘটনা হিসেবে আমরা প্রত্যেকটি দৃষ্টান্তে একটি অগ্রবর্তী ঘটনার সঙ্গে একটি অনুবর্তী ঘটনার অন্যয় বা মিল অর্থাৎ কিনা উভয়ের ক্ষেত্রে উপস্থিত লক্ষ্য করা হয়। আচ্ছা, তার মানে কি অনেকগুলো দৃষ্টান্ত এই পদ্ধতিতে সংগ্রহ করা হয়, আর প্রত্যেকটি দৃষ্টান্তে অগ্রবর্তী ঘটনা হিসেবে অগ্রবর্তী ঘটনা সঙ্গে এই অনুবর্তী ঘটনার মধ্যে যে অন্যয় বা মিল সেটাই কিন্তু এই পদ্ধতির সাহায্যে এই পদ্ধতিতে লক্ষ্য করা হয়। ঠিক আছে, যে অগ্রবর্তী ঘটনাটা আছে, অনুবর্তী ঘটনাটা তার জন্য সেই অনুবর্তী ঘটনাটা আছে। যদি অগ্রবর্তী ঘটনাটা না থাকে তাহলে কিন্তু অনুবর্তী ঘটনাটা থাকছে না। সেই ক্ষেত্রে আমরা সেই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটো দেখেই কিন্তু আমরা সিদ্ধান্তে উপনীত হই। সেই জন্য এই একটিমাত্র অন্যায়ের উপরেই সিদ্ধান্ত ভিত্তি, সেহেতু মোলেন, কফি প্রমুখ যুক্তিবিদরা এই পদ্ধতিকে একান্নই পদ্ধতি কিন্তু বলেছেন। এইগুলো একটু তোমরা নামগুলো একটু খেয়াল করো, তোমাদের আমি দিয়েছিলাম মাল্টিপল চয়েসে এই একান্নই পদ্ধতিকে বলেছেন। কোন পদ্ধতিকে একান্নই পদ্ধতি বলা হয়? অন্যয় পদ্ধতিকে কিন্তু একান্নই পদ্ধতি বলা হয়। তার কারণ কি সেটাও কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা যে অন্যয় পদ্ধতির যে ত্রুটি এবং যেগুলো সুবিধে আছে, অন্যয় পদ্ধতির যে সুবিধে আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা এখানেই ক্লাস শেষ করছি।